সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিও ক্লাসে। এই পর্বে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি ক্ষমতা অর্থাৎ পঞ্চম অধ্যায়ের গাণিতিক সমস্যা, সাধারণ গাণিতিক সমস্যাগুলো সমাধান করব শাহজাহান তপন স্যারের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বইয়ের। তো গত পর্বে আমরা 12 নম্বর কোশ্চেন পর্যন্ত শেষ করেছি। এই পর্বে আমরা ঠিক তারপর থেকে শুরু করব। এই পর্বগুলোতে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান তোমাদের করে দেখাবো, যা করলে তোমাদের এই অধ্যায়গুলোর গাণিতিক সমস্যা এবং সৃজনশীলের মধ্যকার গাণিতিক সমস্যা সঠিকভাবে সমাধান করতে হেল্প হবে। তো কথা না বাড়িয়ে আসো শুরু করা যাক। আর শুরু করার পূর্বে গত পর্বেও আমি বলেছি আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা কমপ্লিট কোর্স নিয়ে এসেছি, যেই কোর্সগুলোর মধ্যে প্রথমে থিওরি বোঝানো হয়েছে, তারপরে সেখানে গাণিতিক সমস্যা, সাধারণ গাণিতিক সমস্যাগুলো করানো হয়েছে, তারপরে সৃজনশীল সলভ করানো হয়েছে এবং বিগত সালের সিকিউ এবং এমসিকিউ সেখানে সমাধান করে দেখানো হয়েছে। সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নগুলোকে এমনভাবে সমাধান করানো হয়েছে যা কমপ্লিট করলে তোমার একাডেমিক প্রস্তুতি তো চমৎকার হবেই, এর সাথে সাথে তোমাদের যেই অ্যাডমিশন টেস্ট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের জন্য, সেটাতে খুবই হেল্পফুল হবে। তো সেই কোর্সগুলো ঘুরে দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইট ঘুরে দেখতে পারো এবং কোর্সগুলো ঘুরে দেখো, এবং যদি প্রয়োজন মনে করো তাহলে আমাদের কোর্সটা এনরোল করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি শেয়ার করে রাখো। তো শুরু করা যাক। আমরা আজকে 13 নম্বর গাণিতিক সমস্যা থেকে শুরু করব। 13 নম্বর গাণিতিক সমস্যাটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্ক্রিনে দেওয়া কোশ্চেনটিতে বলা হয়েছে 200 গ্রাম ভরের একটি বস্তু কত ওপর থেকে নিচে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে, ঠিক ভূমি স্পর্শ করার মুহূর্তে বা পূর্ব মুহূর্তে এর গতিশক্তি হবে 19.6 জুল। তাহলে কত উচ্চতা থেকে এটাকে ফেলতে হবে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এইটার জন্য আমরা আগে একটু বেসিক থেকে একটু আলোচনা করে আসি যে আসলে আমরা এই কোশ্চেনটাকে কিভাবে সমাধান করব। অনেকে এখানে ঠিক ওই মুহূর্তের বেগ বের করে এবং ওই বেগ বের করে তারপর সেই বেগের মানটা গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ারের সূত্রে বসিয়ে দেয়, অনেক কিছু করে। তো এখানে আমাদের একটা সহজ পদ্ধতি আমরা অবলম্বন করব। তোমাদের প্রত্যেকটি গাণিতিক সমস্যা আমরা এমনভাবে সমাধান করে দেব যেটা সর্বোচ্চ সহজ পদ্ধতি। আমি সবগুলো পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আসো আমরা একটু সহজভাবে একটু চিন্তা করি। তো আমরা ধরো একটা বস্তু এইচ উচ্চতায় যদি উঠাই, এইচ উচ্চতায় উঠালে অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় উঠলে তার অভিকর্ষ বিভব শক্তি যেটাকে অভিকর্ষ বিভব শক্তি বলে, সেটা কত হয়? ইপি ইকুয়াল টু, আমরা জানি এইচ উচ্চতায় এম ভরের একটা বস্তু যদি থাকে তাহলে অবশ্যই তার বিভব শক্তি mgh, এবং এই বিন্দুতে স্থির থাকার কারণে ই কে এর মান হয় 0। তো ই কে এর মান 0 এবং ইপি হচ্ছে mgh। তো এখন আমরা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র বলে যে এই সিস্টেমের প্রতিটি বিন্দুর বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি সমান। তার মানে বস্তুটা যখন নিচে পড়তে থাকবে তখন তার গতিশক্তি বৃদ্ধি পাবে, 0 থেকে বাড়বে, আর বিভব শক্তি কমতে থাকবে। এবং এখন একটু চিন্তা করে দেখো তো, ঠিক ভূমি স্পর্শ করার মুহূর্তে বা পূর্ব মুহূর্তে আমরা একেবারে যেহেতু ভূমিতে চলে এসেছি, এর এইচ হয়ে যাবে 0। অতএব ইপি এর মান এখানে 0 হয়ে যাবে। তাহলে ই কে কত হবে? এই বিন্দুতে দুইটার যোগফল যেহেতু mgh, তাহলে এই বিন্দুতে ইপি এবং ইকি এর যোগফল mgh হতে হবে, কারণ মোট শক্তি সমান। আমরা এই লজিক থেকে যদি চিন্তা করি তাহলে মোট শক্তি সমান হতে হলে এই বিন্দুর ইপি এর মান 0 হলে ইকে এর মান অটোমেটিক mgh হবে। তার মানে ওই উপরের বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে যেটা বিভব শক্তি, সেটাই সর্বনিম্ন বিন্দুতে গতি শক্তিতে রূপান্তরিত হবে। এই লজিকটা থেকে আমরা খুব সহজে এই অঙ্কটা করে ফেলতে পারি। তো আসো আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করি। তো আমাদের গাণিতিক সমস্যার সমাধানের পদ্ধতি হচ্ছে, সর্বপ্রথম আমরা ডান সাইডে যে কোনো গাণিতিক সমস্যার ডান সাইডে যা যা দেওয়া আছে গিভেন ডেটা, সেগুলো আমরা লিখে ফেলবো গিভেন। তো গিভেন ডেটা হিসাবে আমাদের কাছে আছে এম এর মান হচ্ছে 200 গ্রাম, তার মানে 0.2 কেজি। আমাদেরকে বলা হয়েছে এটা ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি ই কে ইকুয়াল টু হবে 19.6 জুল। আমাদেরকে বলা হয়েছে যে এইটার কত উচ্চতা থেকে ফেলতে হবে এটা বের করতে। তো আমরা এখানে জি অভিকর্ষ ত্বরণ যেটা, সেটা আমরা জানি 9.8 মিটার পার
সেকেন্ড স্কোয়ার। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিব এই ফর্মুলাতে। তো আমরা এই কথাটা একটু লিখে দিব যে আমরা জানি উই নো ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি ইকুয়াল টু সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তি লিখে দিতে পারো বা একবারে বলে দিতে পারো গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা জানি mgh। বাংলা কথাটা লিখেও দিতে পারো যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বা ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি হয় সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তির সমান, অতএব ই কে ইকুয়াল টু mgh এইভাবে লিখতে পারো চাইলে। এইটার মধ্যে এখন যদি আমরা মান বসিয়ে দেই, অতএব ই কে ইকুয়াল টু আমরা পাচ্ছি সরি আমরা এখন মান বসিয়ে দিব, যেহেতু আমাদের ই এর মানও দেওয়া আছে, আমরা এইচ এর মানটা এখানে বের করব। সো আমরা এখানে বলছি যে আমাদের দেওয়া আছে ই কে হচ্ছে 19.6, এম দেওয়া আছে হচ্ছে 0.2 কেজি ইন্টু 9.8 ইন্টু এইচ। অতএব এইচ ইকুয়াল টু আমরা বলতে পারি যে 19.6 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 9.81 বা 9.8, এটা করলে দেখবা ক্যালকুলেটর বসালে 10 এর মতো আসবে। সো 10 মিটার, এটাই আমাদের অ্যান্সার। তো এই কনসেপ্টটা দিয়ে তুমি এই গাণিতিক সমস্যাটাকে খুব সহজে করে ফেলতে পারছো যে ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি হচ্ছে সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তির সমান। আসো আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে চলে যাই। দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে আমাদের বলা হয়েছে, যেটা আমাদের এই অধ্যায়ের 14 নাম্বার গাণিতিক সমস্যা এবং আমাদের এই পর্বের দ্বিতীয় গাণিতিক সমস্যা, সেটা হচ্ছে 2000 কেজি 2 × 10⁻³ কেজি ভরের একটি পিকআপ ট্রাক 90 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। একই গতিশক্তি সম্পন্ন হতে 1000 কেজি ভরের একটি গাড়িকে কত বেগে চলতে হবে? দেখো আমরা জানি গতিশক্তি হচ্ছে হাফ mv²। সো যেইটার গতিশক্তি ইকের ফর্মুলা আমরা জানি হাফ mv²। সো যার ভর বেশি তার গতিশক্তি বেশি, আবার যার বেগ বেশি তার গতিশক্তিও বেশি। তার মানে যেই বস্তুটার ভর কম, দুইটা পিক আপ আছে, পিক আপের মধ্যে একটা গাড়ি একটা পিক আপ, এই পিক আপের মধ্যে একটা হচ্ছে 2000 কেজি আর একটা হচ্ছে 1000 কেজি। তাহলে যার ভর কম তাকে যদি সেম গতিশক্তি অর্জন করতে হয় তাহলে তার বেগ বাড়াতে হবে। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা ওই দ্বিতীয় বস্তুটার বেগ বের করার চেষ্টা করব। সেটা কিভাবে? আমরা প্রথমে বলবো আমাদের দেওয়া আছে হচ্ছে গিভেন ডেটা হিসাবে আমাদের প্রথমেই দেওয়া আছে m1, প্রথম গাড়ি বা পিক আপের ভর 2 × 10⁻³ কেজি বা 2000 কেজি। আমাদের বলা আছে এটার বেগ হচ্ছে v 90 কিলোমিটার পার আওয়ার। তো আমরা গত পর্বে শিখিয়েছি যে আমরা 90কে 1000 দিয়ে গুণ ভাগ 3600 করলে পাই হচ্ছে মিটার পার সেকেন্ড। তো 1000 উপরে নিচে 3600, এটা একবারে 3.6ও লেখা যায়। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাব হচ্ছে এটা মিটার পার সেকেন্ডে এটার বেগের মান। আমরা ক্যালকুলেটরে আসো আগে বেগের মানটা বের করে ফেলি। তাহলে এটা ক্যালকুলেটরে যদি তোমরা মান বসাও তাহলে 90 ভাগ যদি 3.6 করো তাহলে তোমরা মান পেয়ে যাবে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আমরা ক্যালকুলেটরে এটা হচ্ছে করছি হচ্ছে 90 ভাগ হচ্ছে 3.6 আসতে 25 মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম, এটাকে আমরা V1 বলবো। কেন? এটা প্রথম যেই গাড়িটা বা পিক আপটা সেইটার জন্য এই মানটা দেওয়া আছে। এরপরে আমাদেরকে কি বলছে? আমাদের বলছে M2 এর মান হবে 1000 কেজি। দ্বিতীয় যে গাড়িটা আছে সেটা হচ্ছে 1000 কেজি বা 10⁻³ কেজি ভরের, এবং সেইটার বেগ কত হতে হবে, V2 কত হতে হবে। শর্ত হচ্ছে EK1 ইকুয়াল টু, শর্ত হলো EK1 মাস্ট বি ইকুয়াল টু EK2, বা গতিশক্তি প্রথমটা এবং দ্বিতীয়টার সমান হতে হবে। সো ফ্রম কন্ডিশন আমরা এখানে লিখব ফ্রম কন্ডিশন
EK1 ইকুয়াল টু EK2। তো EK1 এর মানটা কত? EK1 এর মান হচ্ছে হাফ M1 V1 স্কোয়ার ইকুয়াল টু হাফ M2 V2 স্কোয়ার। সো আমরা যদি হাফ এবং হাফ দুই পাশ থেকে কেটে দেই, তাহলে M1 এর মান ছিল কত? 2 ইন্টু 10⁻³ কেজি ইন্টু V1 এর মান ছিল হচ্ছে 25, স্কোয়ার করে দিলাম, ইকুয়াল টু এই পাশে মান ছিল হচ্ছে হাফ, যেহেতু দুই পাশ থেকে আমরা কেটে দিচ্ছি, দুই পাশ থেকে হাফ ঝামেলা যত কমানো যায়। তোমরা এটা কাটবে না, তোমরা জাস্ট পরের লাইন এটা বাদ দিয়ে দিবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 10⁻³ আর V2 স্কোয়ার, আমাদের এই V2ই কিন্তু দরকার। সো এই 10⁻³ দুই পাশে কিন্তু আছে গুণাকারে, তাহলে কেটে দিলাম। তাহলে এখানে 625 ইন্টু 2 আর হচ্ছে ভি স্কোয়ার, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? V2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 625 ইন্টু 2, 625 ইন্টু 2, 25কে স্কোয়ার করলে 625 হয়ে যাচ্ছে। অতএব V2 ইকুয়াল টু রুট ওভার আমরা পাচ্ছি হচ্ছে 2 ইন্টু 625। তোমরা এটা যদি ক্যালকুলেট করো দেখবা এটার মান আসবে 35.36 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের দ্বিতীয় গাড়িটির বেগ হবে। আর যদি তোমরা, যেহেতু প্রথম গাড়িটির বেগ কিলোমিটার পার আওয়ারে দেওয়া ছিল, অতএব আমরা এইটাকে V2-কে লিখতে পারি, আবার যদি 3.6 দিয়ে এটাকে গুণ করো, 35.36 ইন্টু 3.6 করো, তাহলে কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে আবার চলে আসবে। এবং সেটা কিলোমিটার পার আওয়ারে যদি আমরা বের করি, তাহলে দেখা যাবে 127.28, 127.28 কিলোমিটার পার আওয়ার হবে। এর যে কোনো একটাই তুমি মিটার পার সেকেন্ডেও কিন্তু অ্যান্সার লিখলে কোনো ভুল নাই, আবার কিলোমিটার পার আওয়ারেও তুমি মান বসাতে পারো। এখানে যেহেতু এর মধ্যে চলে আসলো, তাহলে আমরা একটা শর্টকাট শিখে ফেলি। সেটা হচ্ছে 25কে কিভাবে স্কোয়ার করলে 625 হয়, এটা আমি মুখে মুখে কিভাবে বললাম, সেটার একটা শর্টকাট ফর্মুলা আছে। যেই দুই ডিজিটের সংখ্যাগুলোর শেষের ডিজিটটা বা একক স্থানীয় ডিজিটটা হচ্ছে 5, তোমরা সেটার স্কোয়ার মুখে মুখে করতে পারো। সেটার স্কোয়ার মুখে মুখে করার পদ্ধতি হচ্ছে, এখানে প্রথমে তোমাকে লিখতে হবে 25, সবগুলোর শেষে হবে 25। যাদের প্রথম ডিজিট মানে এই একক স্থানীয় ডিজিট 5, তাদের সব সময় শেষে 25 হবে। তাহলে প্রথমটুকু কিভাবে বের করব? এই যে এই সংখ্যাটা, প্রথম সংখ্যাটা কত? 2, 2 এর পরের সংখ্যাটা হচ্ছে 3, 2 এর পরের সংখ্যার নাম হচ্ছে 3। যেমন 3 এর পরের সংখ্যা 4, এরকম 4 এর পরের সংখ্যা 5, তাহলে এখানে আছে 2, তাহলে 2 এর পরের সংখ্যা 3, এই দুটাকে গুণ করলে যা হয় সেটা এখানে বসাই দিবা। তাহলে 625, 25 স্কোয়ার করলে, তাহলে তোমরা বলতে পারবা এখন 35কে স্কোয়ার করলে কত হবে? শেষে বসবে 25, আর 3 এর পরের সংখ্যা 4, তাহলে 3 4-এ 12। এরপরে যদি 55কে স্কোয়ার করো তাহলে কত হবে? 55কে স্কোয়ার করলে 25 বসবে, আর 5 এর পরের সংখ্যা 6, তাহলে এই জায়গায় 30, 5 30, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে স্কোয়ার যাদের শেষে 5 আছে তাদেরকে স্কোয়ার করা খুবই সহজ। যেহেতু এটা এখানে, যদিও এটা এই জায়গার টপিকস না, তারপরে যেহেতু এসে গেল সামনে, সো আমি এটা একটু তোমাদের বলে দিলাম। এগুলো তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি সহ যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সেইখানে তোমাদের অনেক হেল্প হবে এই শর্টকাটগুলো যদি তোমাদের জানা থাকে, শর্টকাট ক্যালকুলেশন পদ্ধতি। সো এরপরে আসো, সমতল রাস্তায় চলন্ত 1600 কেজি ভরের একটি গাড়িকে যখন ব্রেক করে থামিয়ে দেওয়া হলো বা থামিয়ে দেওয়া হয়, তখন 500 কিলো জুল তাপ উৎপন্ন হয়। ব্রেক করার পূর্বে বা পূর্ব মুহূর্তে গাড়ির বেগ কত ছিল? সেটা আমাদের এখানে আসছে 25 মিটার পার সেকেন্ড। উত্তর দেখা যাক এটা আসে কিনা। তো আমাদের যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো একটু এখানে প্রথমে গিভেন ডেটা হিসাবে লিখে ফেলবো। তো গিভেন ডেটা আমরা ডান পাশে লিখি অ্যাজ ইউজুয়াল। তো আমরা প্রথমেই বলবো গিভেন ডেটা, আমাদের প্রথমেই দেওয়া আছে এম এর মান 1600 কেজি, 1600 কেজি, 1600 কেজি ভরের একটি গাড়িকে ব্রেক করে তুমি থামিয়ে দিচ্ছ। তাহলে যেই তাপ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের বলতেছে হিট, এইচ দিয়ে আমি আপাতত প্রকাশ করি। হিট হচ্ছে 500 ইন্টু 10⁻³ দিচ্ছি আমি,
কারণ আমি এসআই ইউনিট জুলে নিয়ে গেলাম, এটা কিলো জুলে দেওয়া ছিল। ব্রেক করার পূর্ব মুহূর্তে গাড়িটির বেগ কত ছিল, তার মানে এটার ভি বের করতে বলা হয়েছে। যদিও এটাকে আমরা ইউ বলতে পারি, যেহেতু আদি বেগ, ওটা ইউ ভি যাই লেখো, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে ইউ এর কোনো কাজ নেই আসলে। ব্রেক করার পূর্ব মুহূর্তে গাড়ির বেগ কত ছিল সেটাকে আমরা ভি ধরলাম। এখন এই জায়গায় যেই কথাটা তোমাকে লিখতে হবে প্রথম, তো এখানে লিখবা উই নো। এই প্রশ্নটা বোধহয় একটু ডানে সরিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হচ্ছে, তো আমরা ডানে সরিয়ে দিই। তো আমাদের জানা আছে যেটা, সেটা হচ্ছে কোনো একটি গাড়িকে যখন ব্রেক করে থামিয়ে দেওয়া হচ্ছে, ব্রেক করে থামিয়ে দেওয়ার ফলে শক্তির সংরক্ষণশীলতা বলে কি, গাড়ির যেই গতিশক্তি ছিল সেই গতিশক্তিটা তাপে উৎপন্ন হয়ে গেছে। তাহলে এখানে বলবা যে ব্রেক করে থামিয়ে দেওয়ার ফলে ব্রেকের ফলে ব্রেক করে থামানোর ফলে উৎপন্ন তাপ কিসের সমান বলো? উৎপন্ন তাপ ব্রেকের পূর্বের গতিশক্তির সমান। ব্রেকের পূর্বের গতিশক্তির সমান। তার মানে ব্রেক করার পূর্বে যে গতিশক্তি ছিল সেই গতিশক্তিটাই কিন্তু কনভার্ট হয়ে এখন কিসে রূপান্তর হয়েছে? কনভার্ট হয়ে তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। এই কারণে আমরা কি বলতে পারি? আমরা চাইলে বলতে পারি যে এখানে এইচ ইকুয়াল টুই হচ্ছে ইকে। এইচ ইকুয়াল টু ইকে বা গতিশক্তি। যেই গতিশক্তি ছিল সেটাই তাপে কনভার্ট হয়েছে। তাহলে ইকে ইকুয়াল টু আবার আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, এখানে অতএব দিয়ে দাও, অতএব এইচ ইকুয়াল টু ইকে। তাহলে আমরা যদি এইটা লিখতে পারি, তাহলে এই জায়গায় দেখো ইকের মানটা আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 500 কিলো জুল, মানে 10⁻³ ইকুয়াল টু হাফ, এম এর মান হচ্ছে 1600 ইন্টু ভি স্কোয়ার। তো এখান থেকে আমরা কিসের মান পাচ্ছি বলো? আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হলো ভি এর মান। তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু 500 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1600, অতএব ভি ইকুয়াল টু রুট ওভার এই যে মানটা এটা এখানে বসে যাবে, সেটা হচ্ছে 2 ইন্টু 500 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1600। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে দেখা যাক। 2 ইন্টু 500 10⁻³ এরপরে আমাদের ভাগ হচ্ছে 1600, এটাকে আবার আমাদের আসতেছে হচ্ছে রুট ওভার 625। দেখো ওই যে ওই ফর্মুলাটা যখন তোমার জানা থাকবে, তো লাস্টে 25 থাকলে সেটাকে আবার রুট করাও তোমার জন্য সহজ, কারণ লাস্টে 25 আছে, তার মানে রুট করে যেটা পাবা সেটা শেষে 5 থাকবে। আর এইটাকে হচ্ছে দুইটা সংখ্যায় ভাগ করতে হবে, পরপর দুইটা সংখ্যা। তাহলে পরপর দুইটা সংখ্যা কি কি আছে? 2 আর 3, 3 দুগুণে 5, 3 দুগুণে 6, সো 3 দুগুণে 6-এর তাহলে তোমার প্রথম সংখ্যাটা, ছোট সংখ্যাটা এখানে বসবে। এইভাবে কিন্তু আমরা রুটও করে ফেলতে পারি, বা এটা এটা আমাদের জানা আছে যে 625কে রুট করলে 25 হয়, তাহলে এটা 25 মিটার পার সেকেন্ড হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসো এর পরের গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি। এরপরে আমাদের বলতেছে এর পরের গাণিতিক সমস্যাটিতে আমাদের বলা হয়েছে, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, একটি বালক শিশুদের ট্রাইসাইকেলে বসা তার ছোট ভাইকে 80 নিউটন সমবলে ঠেলছে। ছোট ভাইকে 400 জুল গতিশক্তি প্রদান করতে হলে তাকে কত দূর ঠেলতে হবে? তাহলে আমাদেরকে দেওয়া আছে কি কি, আমরা যদি সেটা লিখে ফেলি। আমাদেরকে প্রথমেই দেওয়া আছে যে একটা ট্রাইসাইকেলে বসা
ছোট ভাইকে 80 নিউটন সমবলে ঠেলছে। তাহলে গিভেন ডেটা হিসেবে আমাদের দেওয়া আছে প্রথমেই F ইকুয়াল টু কত, 80 নিউটন। আমাদের বলা আছে যে গতিশক্তি, ফাইনালি গতিশক্তি দেওয়া হবে সেটা হচ্ছে 400 জুল। এরপরে আমরা বলবো যে এটাকে কত দূর ঠেলতে হবে, এস বা সরণের মান জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে একটা কথা বলবো যে উই নো কোনো বস্তুর স্থির অবস্থা থেকে প্রাপ্ত গতিশক্তি তার উপরে কৃত কাজের সমান। বাংলায় এই কথাটা লিখবা, কি লিখবা বলো তো, যে কোনো বস্তুর উপর কোনো বস্তুর স্থির অবস্থা থেকে, এইভাবে লেখো, স্থির অবস্থা থেকে ই কে গতিশক্তি প্রদান করতে কৃত কাজ ওই গতিশক্তির সমান, তার মানে কোনো একটা বস্তুকে তুমি গতিশক্তি প্রদান করছো ইকে পরিমাণ। তাহলে গতিশক্তিটা কোত্থেকে আসতেছে, তুমি যতটুকু কাজ তার উপরে করছো সেই কাজটাই হচ্ছে এই বস্তুটার গতিশক্তি। সিম্পল হিসাব। তাহলে অতএব বলতে পারতেছি ইকে ইকুয়াল টু আসলে এখানে ডাব্লু ইকুয়াল টু আমরা আবার জানি এফএস। তাহলে ইকে ইকুয়াল টু যেহেতু ডাব্লুর মান তাহলে এখন তুমি 400 জুল বসাইতেই পারো। এখন এফ এর মান হচ্ছে 80 নিউটন ইন্টু তোমাকে দেওয়া আছে এস এর মান বের করতে বলা হয়েছে, খুবই সিম্পল, সেটা হচ্ছে এস ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 80। তাহলে তুমি কিন্তু এটার মান পেয়ে যাচ্ছ, 400 ডিভাইডেড বাই 80 হচ্ছে 5 মিটার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আসো এর পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করা যাক। এবার বলছে 40 কেজি ভরের, এখানে বলা হয়েছে 40 কেজি ভর সম্পন্ন কোনো বালিকা মাটি থেকে 15 সেন্টিমিটার উঁচু থেকে লাফিয়ে 60 বার স্কিপিং করলো। স্পিকিং মানে বেত লাফ, যেটা বেত দিয়ে যে বেত লাফ দেওয়া হয় বিভিন্ন স্কুলের স্পোর্টসে, মেয়েদের জন্য এই স্পোর্টসটা থাকে, স্পোর্টস আইটেমটা থাকে। তো এই স্কিপিং করার সময় তার প্রত্যেকটা লাফের উচ্চতা ছিল 15 সেন্টিমিটার। তাহলে তার ভর ছিল 40 কেজি। তার কত শক্তি ব্যয় হলো 60 বার স্কিপিং করতে। তাহলে আমরা বলবো এখানে দেওয়া আছে যেগুলো, সেগুলো যদি আমরা লিখে ফেলি গিভেন ডেটা হিসাবে, গিভেন এইচ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, তার মানে 0.15 মিটার। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসলো। এরপরে আমাদের বলা আছে সেটা হচ্ছে তার ভর হচ্ছে এম ইকুয়াল টু 40 কেজি। আমাদের বলছে যে 60 বার সে লাফাবে, তাহলে লাফানোর সংখ্যা হচ্ছে 60 বার। তো এখন মোট শক্তি বের করতে বলা হয়েছে, তার মোট শক্তি কত, ইকে টোটাল, ইকে ছোট করে টি লিখলাম কারণ তুমি বাংলায় কিন্তু সাইডে লিখে দিবা যে মোট শক্তি ইকে টি ইকুয়াল টু কত। সো আমরা এখানে বলবো যে উই নো প্রতিটি লাফের জন্য বা প্রতিবার লাফানোর জন্য, এভাবে লিখতে পারো, যেহেতু লাফিয়ে উঠেছে এভাবেই লেখানো আছে। তো প্রতিটি লাফের জন্য বা লাফানোর জন্য, প্রতিবার লাফানোর জন্য এভাবে লিখতে পারো তুমি, প্রতিবার লাফানোর জন্য ব্যয়িত শক্তি ই ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি mgh। এম এর মান দেওয়া আছে, এম এর মান হচ্ছে 40 ইন্টু জির মান 9.8 ইন্টু এইচ এর মান 0.15। এটা যদি গুণ করি, আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখি একটু, সেটা হচ্ছে 40 ইন্টু 9.8 ইন্টু 0.15, তাহলে আমরা পাচ্ছি 58.8 জুল, 58.8 জুল। তাহলে 58.8 জুল প্রতিটা লাফ দেওয়ার জন্য খরচ হয়েছে। অতএব মোট ব্যয়িত শক্তি
60 বার লাফাতে ব্যয়িত শক্তি, এভাবে লিখতে পারো। ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি হবে যে ই টোটাল ইকুয়াল টু হচ্ছে 60 ইন্টু 58.8। তাহলে এইটাকে আবার আমরা 60 দিয়ে একবার গুণ করে দিলেই অ্যান্সারটাকে সেটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 3528। তাহলে আমরা পাচ্ছি, অতএব টোটাল পাচ্ছি আমরা 3528 জুল। এটাই আমাদের অ্যান্সার। এখানে আমরা অ্যান্সার পাচ্ছি 3528 জুল। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আমাদের অ্যান্সারেও দেখো 3528 জুলই আছে। তো এর পরের গাণিতিক সমস্যাটি আসো সমাধান করা যাক। এখানে আমাদের বলছে একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তাকে ভেদ করতে পারে, এরূপ 16টি তক্তা ভেদ করতে এর বেগ কত গুণ করতে হবে। খুবই সিম্পল প্রশ্ন, আমাদের এই টাইপের প্রশ্ন এর আগেও সমাধান করছি। এটাকে আমি যদি বলি যে প্রথম ক্ষেত্রে একটি তক্তা ভেদ করতে শক্তির পরিমাণ, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখানে বাংলায় লিখবা যে একটি তক্তা ভেদ করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ। তাহলে 16 গুণ করার পর গতিশক্তির পরিমাণ, বেগ 16 গুণ করার পর গতিশক্তি হবে 16টি তক্তা ভেদ করতে কত বেগ লাগবে, তাহলে 16 গুণ করতে হবে। 16 গুণ করার পর গতিশক্তি আমরা বলতে পারি হচ্ছে 16 ইন্টু ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইন্টু হচ্ছে 16। তাহলে এই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ যে হাফ এম এর জায়গায় এম থাকলো, ভির এখানে এই 16কে 4 আকারে লেখা যায়, 4v হোল স্কোয়ার। অতএব এইটাকে 2 নং সমীকরণ। তাহলে 16 গুণ করার পরে তো আমরা 16টি তক্তা ভেদ করতে পারবে, তাহলে 16 গুণ ইকে করে আমরা দেখতেছি যে এখানে ভির সাথে তাহলে 4 চলে আসতেছে। এম তো আর চেঞ্জ করতে বলেনি, চেঞ্জ করতে বলছে ভিকে, তাহলে ভিকে দেখা যাচ্ছে 4 গুণ করতে হবে। অতএব বেগ, এখানে বলবা কথাটা যে 1 ও 2কে তুলনা করে পাই, বেগ 4 গুণ বৃদ্ধি করতে হবে। কিন্তু আমরা কিন্তু গত ক্লাসে একটি শর্টকাট ফর্মুলা তৈরি করেছিলাম। সেই শর্টকাট ফর্মুলা দিয়ে এমসিকিউ এর জন্য আমরা কিভাবে করব, যে মোট বেগ বাড়ানোর পরে তক্তার সংখ্যা হচ্ছে n ইকুয়াল টু, আমরা জানি যে বেগ কত গুণ বৃদ্ধি করা হচ্ছে সেটা হচ্ছে n স্কোয়ার ইন্টু এস, ফর্মুলা ছিল এইটা। তাহলে দেখো আমাদের এইবার যেটা বলছে 16 গুণ, মানে 16টি তক্তা ভেদ করতে হবে, মানে বেগ বৃদ্ধির পরে তক্তার সংখ্যা হচ্ছে 16, n স্কোয়ার কত গুণ বাড়াইতে হবে সেটা বের করতে বলা হয়েছে। আর এস এর মান কিন্তু একটা তক্তা ভেদ করতে পারতো আগে। কথা কি বুঝছো তোমরা? আমাদের প্রশ্নটা আবার আমরা একটু পড়ি, তাহলে ক্লিয়ার হবা। একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তাকে ভেদ করতে পারে, তার মানে এস এর মান হচ্ছে 1, মানে বেগ বৃদ্ধির আগের যতগুলো ভেদ করতে পারে সেটাকে এস বলি। তারপরে বেগ বৃদ্ধির পরে যতগুলো ভেদ করতে পারবে সেটা হচ্ছে ক্যাপিটাল এন, তাহলে এন হচ্ছে 16টি। তাহলে কত গুণ করতে হবে এটাকে স্মল এন দিয়ে প্রকাশ করা হয়। এই হচ্ছে আমাদের শর্টকাট সূত্রটি। এই সূত্রটি আমি এর আগের পর্বে ডিটেলস আলোচনা করেছি, সেই পর্বটি তোমরা দেখে নাও, তাহলে আরও ক্লিয়ার হবা। তাহলে এন স্কোয়ার ইকুয়াল টু, তাহলে তোমরা এই 1 দিয়ে এটাকে ভাগ করলেও 16ই থাকতেছে, অতএব এন এর মান কিন্তু 4। এই শর্টকাট ফর্মুলাটি দিয়ে তোমরা চাইলে এমসিকিউতে খুব দ্রুত এটার অ্যান্সার করে ফেলতে পারো। তো এই ফর্মুলা বা এই গাণিতিক সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট বা এমসিকিউতে বেশি দেখতে পাওয়া যায়। তো আসো এর পরের গাণিতিক সমস্যাটি আমরা দেখি। এখানে আমাদের 19 নম্বর গাণিতিক সমস্যা আমাদের বইয়ের, এবং আজকের এই পরবর্তী অঙ্কটি হচ্ছে 9 মিটার উঁচু স্থান থেকে একটি বস্তু পড়ে গেল, মানে উঁচু স্থান থেকে জাস্ট ড্রপ হলো, পড়ন্ত বস্তু বোঝাই যাচ্ছে। কোথায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? কোথায় গতিশক্তি এবং বিভব শক্তি, মানে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। তার মানে আমি যদি এটাকে একটু ম্যাথমেটিক্যালি লিখি, আমাকে বলছে
গতি শক্তি ই কে বিভব শক্তি ইপি এর কি হবে, অর্ধেক হবে। কোন স্থানে? ভূমি থেকে আদি উচ্চতার 2/3 উচ্চতায় হবে, এটা উত্তরে বলা আছে। আমরা দেখি কিভাবে চিন্তা করা যায়। তো আমরা ভূমি থেকে আদি উচ্চতা আমরা যদি চিন্তা করি, একটা বস্তু আমার কাছে আছে, সেটা আদি উচ্চতা কোথায়? তো ভূমি থেকে আদি উচ্চতা বলতে আমরা কি বুঝতেছি? আমাদের একটা বস্তু ভূমি থেকে এই আদি উচ্চতায় ছিল। ভূমিটা হচ্ছে এখানে, ভূমি থেকে আদি উচ্চতা এইচ উচ্চতায় এই বস্তুটা ছিল। এম ভরের একটা বস্তু ধরে নিলাম। আদি উচ্চতা কত তাহলে? আদি উচ্চতা হচ্ছে 9 মিটার উঁচু স্থানে ছিল। এখন আমরা বললাম যে আচ্ছা, এই বস্তুটা যেই জায়গায় এটা হবে সেইটার মান ধরে নিলাম। আমরা একটু বুদ্ধি খাটাই এটায়। সেটা হচ্ছে আমরা এইটাকে স্মল এইচ না বলে আদি উচ্চতা যেটা, সেটা যেহেতু বড় এইচ, সেহেতু এটাকে বড় হাতের এইচ বললাম। এখন আমরা ধরি যে ভূমি থেকে এইচ উচ্চতায় এই ঘটনা ঘটবে। আমাদের বলছে কোথায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তাহলে আমরা ভূমি থেকেই চিন্তা করব। ভূমি থেকে ধরলাম এইচ উচ্চতায় এই ঘটনা ঘটবে, ই কে ইকুয়াল টু ইপি বাই 2 হবে। তো আমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে এই বিন্দুর বিভব শক্তি ছিল mgh। তাহলে এই বিন্দুতে এই বস্তুটার একটা বিভব শক্তি এবং একটা গতিশক্তি থাকবে। এই বিন্দুতে কিন্তু বিভব শক্তি ইপি ছিল হচ্ছে mgh এবং ই কে ছিল হচ্ছে 0। তাহলে এই বিন্দুতে ইপি এবং ই কে বের করব, সেটা এই ইকুয়েশনে বসিয়ে দেব, তাহলেই হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এইচ উচ্চতায় এটা হবে ধরে নিলাম, বলছে কোথায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তাহলে আমরা বলবো ধরি ভূমি থেকে হতে এইচ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির শক্তির অর্ধেক হবে। তাহলে এই এইচ উচ্চতায় আমরা এটার বিভব শক্তি কত পাবো? এইচ উচ্চতায় বিভব শক্তি কত? তাহলে আমরা বলবো এইচ উচ্চতায়, অতএব এইচ উচ্চতায় বিভব শক্তি হলো এম জি স্মল এইচ, কারণ এইচ উচ্চতায় বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ আমরা সবাই জানি। এখন ই কে এর মানটা আমরা এখানে বলবো, এবং ই কে ইকুয়াল টু হচ্ছে এম জি ক্যাপিটাল এইচ মাইনাস এইচ। এইটা একটা শর্টকাট ফর্মুলা, তোমাদেরকে আমি একটু বলি। কোনো উচ্চতায়, যে কোনো উচ্চতায় যদি বিভব শক্তি বের করতে চাও, তাহলে বিভব শক্তি হচ্ছে নিচের বিন্দু বা ভূমি থেকে উচ্চতাটা হচ্ছে বিভব শক্তি, আর ওপরের যে বিন্দু থেকে সেটা পড়তেছে ওই বিন্দু থেকে এই যেই বিন্দু পর্যন্ত এইটার উচ্চতা দিয়ে যদি এটাকে সাধারণত এক্স বলা হয়, তাহলে ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবা যে ইপি হচ্ছে mgh, মানে ভূমি থেকে উচ্চতা, আর ই কে হচ্ছে যেই বিন্দু থেকে সেটা পড়তেছে সেই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, তাহলে mgx। তাহলে শর্টকাট ফর্মুলায় কি দাঁড়ালো? ই কে ইকুয়াল টু mg, এক্সটা কত তাহলে এইখান থেকে এই পর্যন্ত, যেহেতু টোটালটা এইচ মাইনাস ছোট হাতের এইচ হচ্ছে, আমরা পাচ্ছি ই কে। তাহলে আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে শর্ত হচ্ছে গতিশক্তি শর্ত মতে, এখানে আমরা বলবো শর্ত মতে আমাদের বলাই আছে যে ই কে হবে ইপি এর অর্ধেক। তাহলে ই কে এর মানটা আমরা এখানে পেয়ে গেছি, মান বসিয়ে দিই এবার। এম জি এইচ মাইনাস এইচ ইকুয়াল টু এম জি এইচ বাই 2। তো এখন যদি তোমরা এই পাশে আড়াআড়ি এটাকে গুণ করে দাও, 2 mgh ইকুয়াল টু 2 m মাইনাস আমরা জাস্ট কি করতেছি, আমরা এটাকে গুণ করে দিচ্ছি, এই 2টা এই পাশে গুণ করে দিচ্ছি, তাহলে 2 mg স্মল এইচ ইকুয়াল টু mgh। তো এর থেকে আমরা কি পাচ্ছি? আসলে এর থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে mg কমন নিয়ে উভয় পক্ষ থেকে কেটে দেওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে 2h ইকুয়াল টু
এইচ প্লাস 2h, এখানে mg কেটে দেওয়া হয়েছে এবং এই 2h ছোট হাতে 2h ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা যদি এই পাশে পাই, এই পাশে হচ্ছে 2 ক্যাপিটাল H ইকুয়াল টু 3 স্মল h, আমাদের বের করতে হবে কিন্তু স্মল h। সো স্মল h ইকুয়াল টু আমরা লিখতে পারি 2/3 ক্যাপিটাল H। এইটাই আমাদের বলা আছে বাংলায়, এইটাই আমাদের অ্যান্সার বলা আছে ভূমি থেকে মোট উচ্চতার 2/3 মানে 3 ভাগের 2 ভাগ উচ্চতায়, ভূমি থেকে মোট উচ্চতার, ভূমি থেকেই তো আমরা উচ্চতা স্মল এইচ ধরেছিলাম, তাহলে এই ভূমি থেকে কত উচ্চতায় এটা ঘটছে, সেটা হচ্ছে 2/3 অফ ক্যাপিটাল এইচ, মানে মোট উচ্চতার 2/3 উচ্চতায় এই ঘটনা ঘটবে, সেটা হচ্ছে গতিশক্তি হবে বিভব শক্তির অর্ধেক। এই কথাটা বাংলায় লিখছে, কিন্তু এই অঙ্কে যেহেতু 9 মিটার বলা আছে মোট উচ্চতা, এটা কিন্তু আমরা এইভাবে বাংলায় অ্যান্সার না দিয়ে আমরা আসলে প্রকৃতপক্ষে অ্যান্সারটা দিব এইভাবে। তো আমরা অ্যান্সারটা দিব 9 মিটারকে এখানে বসিয়ে দিব, অতএব এইচ হবে 2/3 অফ 9 ইকুয়াল টু হচ্ছে 3 আর 9 কাটাকাটি হয়ে 6 মিটার। তাহলে আমরা বলবো ভূমি হতে 6 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। বিভব শক্তির, বারবার বানানে ভুল হচ্ছে কেন, বিভব শক্তির অর্ধেক হবে। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আসো এর পরবর্তী গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি। এরপরের যে গাণিতিক সমস্যাটি, সেটিও আমাদের ঠিক আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটার পদ্ধতিরই একটা অঙ্ক। একটি বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি থেকে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছে। 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলা হয়েছিল। এটা কেমন প্রশ্ন হলো? প্রশ্নটাই ভুল আছে সম্ভবত, এইটা আমাদের বইয়ের প্রশ্নের সম্ভবত ভুল আছে। 20 নাম্বার প্রশ্নটাতে কি বলা ছিল আসলে, 20 নাম্বার প্রশ্নটাতে কি বলা ছিল, প্রশ্নটা এখানে প্রশ্নটাতে ভুল আছে। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, 10 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে। তো এখানে তোমাদের বইতে এই প্রশ্নটা ভুল ছিল, এই জন্য ভুল উঠানো হয়েছে। তো আমরা এই প্রশ্নটাকে সঠিকভাবে তুলে বা সঠিক করে আমরা নেক্সট পর্বে অবশ্যই এটা করাবো। আসো আমরা 21 নম্বর অঙ্কটা করতে চলে যাই। আমাদের বলা আছে 250 কেজি ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে ওঠানো হলো, ক্রেনের ক্ষমতা নির্ণয় করো। সো আমরা প্রথমে যা যা দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো, অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে লিখি সেইভাবে আমরা এই পাশে লিখবো আমাদের গিভেন ডেটা। গিভেন ডেটাতে আছে হচ্ছে ভর এম হচ্ছে 250 কেজি, আমাদের বলা আছে ক্রেনের সাহায্যে যখন তোলা হচ্ছে এটার বেগ হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড বেগে এটাকে উপরে তোলা হলো, ক্রেনের ক্ষমতা বের করতে বলা হয়েছে পি কত। তো পি ইকুয়াল টু, আমরা এখানে একটু সূত্র নিয়ে আলোচনা করি, আমরা ডিরেক্ট সূত্র তৈরি করে সেই সূত্রের মধ্যে মান বসাবো, কারণ বারবার তোমরা সূত্র এটা তো ভাঙবা না। সো আমরা আগে সূত্র ফর্মুলা নিয়ে আলোচনা করি, ফর্মুলা। সো এখানে কিন্তু বেগ দেওয়া আছে, তো আমাদের ক্ষমতার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে W/T, একক সময়কৃত কাজকে ক্ষমতা বলে। তো এখন এই জায়গায় W ইকুয়াল টু, আবার আমাদের জানা আছে W ইকুয়াল টু Fs, W ইকুয়াল টু Fs, এই ফর্মুলা আমরা সবাই জানি। তাহলে W ইকুয়াল টু Wর জায়গায় এখন আমরা কি বসিয়ে দিব, আমরা Wর জায়গায় বসাবো হচ্ছে Fs/T। এখন আবার আমাদের জানা আছে V ইকুয়াল টু S/T, এখান থেকে আমরা কিন্তু বলে দিতে পারি যে যেহেতু ধ্রুব বেগের ওঠানোর কথা বলা হয়েছে, তাহলে এটা আসলে S/T কিন্তু ধ্রুব বেগ, ধ্রুব বেগের সূত্র হচ্ছে S/T। তো F ইন্টু ভি ইকুয়াল টু হচ্ছে পি, এটা মনে রাখবা। এটা নিয়ে আমি থিওরি ক্লাসে ডিটেলস আলোচনা করেছি যে
এই সূত্রটা আসলে আমাদের গাড়ির যে গিয়ার মেকানিজম সেখানে খুব প্র্যাকটিক্যালি ইউজ হয়। আমরা সেই ইউজগুলো সম্পর্কে আরও ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব। অলরেডি আমি আমার থিওরি ক্লাসে এইটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। সো এখন আমাদের যেই সূত্র সেটা হচ্ছে পি ইকুয়াল টু এফ ভি। তাহলে আমরা বলবো উই নো পাওয়ার পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। তাহলে এফ ইকুয়াল টু আবার আমরা কি বলতে পারি এখানে, এফ ইকুয়াল টু যেহেতু মানে অভিকর্ষের বিরুদ্ধে তোলা হচ্ছে, এফ ইকুয়াল টু এম জি, উপরে তোলা হচ্ছে যেহেতু এম জি ইন্টু ভি। তাহলে এম এর মান হচ্ছে 250, 9.8 ইন্টু ভির মান 0.1। এই তিনটাকে গুণ করলে তুমি পাওয়ার পেয়ে যাবা, সেটা হচ্ছে 245 ওয়াট। এইটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসো এর পরবর্তী গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি। বলা হয়েছে 1000 কেজি একটি লিফট সর্বোচ্চ 800 কেজি ওজন বহন করতে পারে, মানে 800 কেজি মানুষ বা যাই বলো 800 কেজি ওজনকে বহন করবে একটা লিফট। 4000 নিউটন মানের একটি ধ্রুব ঘর্ষণ বল ঊর্ধ্বমুখী গতিকে বাধা দেয়। তার মানে যখন লিফটটা উঠে যাচ্ছে তখন লিফটের বডিতে যে ফ্রিকশনাল ফোর্স আছে সেটা 4000 নিউটন। লিফটটিকে 3 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ওপরে উঠাতে মোটরের কত ক্ষমতা সরবরাহ করতে হবে। এখানেও বেগ দেওয়া আছে আর বল দেওয়া আছে। এটা দিয়ে আমাদের কি বের করতে হবে, আমাদের লিফটটার উপরে কত পাওয়ার মানে পাওয়ার প্রডিউস করতে হচ্ছে লিফটের মোটরটাকে, সেটা হিসাব করতে হবে। সো আমরা এখানে যেটা করব, আমরা একটা লিফটের কথা আগে একটু চিন্তা করি, যে একটা ছোট্ট একটা লিফট আছে, ধরো এখানে আমরা এই বক্সটাকে একটা লিফট চিন্তা করতেছি। সো এই লিফটের যেটা হবে, লিফটের উপরে তুমি কেবল দিয়ে এইটাকে মোটর দিয়ে তুলতেছো। এই লাল রঙেরটা হচ্ছে লিফটের যেই ফোর্স তুলতে হবে সেটা এফ। এখন লিফট কত ফোর্স তাহলে তুলবে, লিফটের মোটরের কেবল আসলে কত ফোর্স তুলবে, সেটা হচ্ছে এটার ওয়েটকে তুলতেই হবে। এটার ওয়েট নিচের দিকে ক্রিয়া করবে, এই ওয়েটটাকে তো তুলতেই হবে। ওয়েট প্লাস লোকজনের যে ওয়েট, লোকের ওয়েট হচ্ছে 800 কেজি, আর নিজস্ব ওয়েট হচ্ছে 1000 কেজি। তাহলে মোট ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু 1000 প্লাস 800 কেজি। বাট কেজি তো আর ওয়েটের একক না, তাহলে আমরা এখন কেজি যেহেতু ওয়েটের একক না, তাহলে এখন এই জায়গায় এটাকে তুমি অবশ্যই, ওয়েট হচ্ছে নিউটন, তো এটাকে 9.8 দিয়ে তোমাকে গুণ করতে হবে। তো আমরা আপাতত এটাকে এম বলি, আপাতত এটা এম। যদিও এটার সাথে 9.8 গুণ করে আমরা এটাকে 9.8 গুণ করে এটাকে বানিয়ে নিব হচ্ছে নিউটনে। ওয়েটটাকে তুলতে হবে, এবং ফ্রিকশনাল ফোর্স যেহেতু গতিকে বাধা দিচ্ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে, বডিতে ফ্রিকশনাল ফোর্স ডাউনওয়ার্ড, দুই সাইডে মোট 4000 নিউটন ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। এটাকে এফ অফ এফ বলতেছি। তো আমরা বলবো দেওয়া আছে এফ অফ এফ হচ্ছে 4000 নিউটন, দেওয়া আছে মোট এম হচ্ছে 1800 কেজি, অতএব মোট ওয়েট হবে হচ্ছে 1800 ইন্টু 9.8। তাহলে মোট বল তুলতে হবে, মোট লিফটটি মোট মোট বহনকারী বা মোট বল তুলবে কত, এই ক্যাপিটাল, এই যে লাল রঙের ক্যাপিটাল এফ, যেটা তুলবে হচ্ছে ক্যাপিটাল এফ, ইকুয়াল টু হচ্ছে ফ্রিকশনাল ফোর্স প্লাস ডাব্লু। এখন ফ্রিকশনাল ফোর্সের মান হচ্ছে 4000 প্লাস হচ্ছে ডাব্লু হচ্ছে 1800, এই 1000 প্লাস 800 ইন্টু 9.81। তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 4000 প্লাস 1800 ইন্টু 9.81, মান পাচ্ছি 1800 ইন্টু 9.81 প্লাস হচ্ছে আমাদের 4000, মান পাচ্ছি 21658। তো 21658 নিউটন ফোর্স আমাকে তুলতে হবে। এইটা ফোর্সের পরিমাণ, কিন্তু আমাদেরকে বলছে মোটরের সর্বনিম্ন কত ক্ষমতার সরবরাহ করতে হবে। তাহলে মোটরের সরবরাহকৃত ক্ষমতা বা মোটরের
ক্ষমতা পি ইকুয়াল টু, আমরা একটু আগে শিখলাম সেটা হচ্ছে এফ ভি। তাহলে এফ এর মান আমরা পাইলাম 21,658 ইন্টু ভির মান 3। এই যে আমাদের বলা আছে 3 মিটার পার সেকেন্ডে সমুদ্রগতিতে তুলতে হবে। তো এইটা যদি তোমরা বসিয়ে দাও তাহলেই পেয়ে যাবা তোমাদের পাওয়ারের মান। এটা হচ্ছে মোটরের পাওয়ার হবে 64,974, 64,900, 64,974 ওয়াট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আসো আমরা এর পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করি। তাহলে আমাদের মোটরের ক্ষমতার একটা নতুন সূত্র পেলাম, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এফ ভি। 64,974 ওয়াট হচ্ছে ক্ষমতা। তাহলে এখানে দেখো 64,900কে জাস্ট 64.92 কিলো ওয়াট বানিয়ে দিছে। জাস্ট এটাকে তুমি এইভাবে তুমি, আমাদের আসছে আসলে একটু ভিন্ন, 64.97 কিলো ওয়াট আসছে, ওদের 92 কিলো ওয়াট আসছে। এইটুকু পার্থক্য ইগনোরেবল, কারণ দেখা গেছে ওরা হয়তো বা যেই জি এর মান ইউজ করছে, আমরা একটু জি এর মান ভিন্ন ইউজ করছি। ওখানে 9.8 ইউজ করা আছে, আমরা 9.81 ইউজ করছি। এইটুকু পার্থক্য হতেই পারে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে আসবো হচ্ছে 23-এ বলছে ভূমি থেকে 20 মিটার উঁচু ছাদে ইট তোলার জন্য 10 কিলো ওয়াটের একটি ইঞ্জিন ব্যবহার করা হলো। 1 ঘন্টায় ইঞ্জিনটি কি পরিমাণ ইট ছাদে তুলতে পারবে? তো আমাদের দেওয়া আছে কি কি, একটু চিন্তা করি। আমাদের দেওয়া আছে হচ্ছে, প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পাওয়ার দেওয়া আছে, ক্ষমতা। পাওয়ার হচ্ছে পি ইকুয়াল টু 10 কিলো ওয়াট। 10 কিলো ওয়াটকে আমরা বলতে পারি 10,000 ওয়াট পি, গিভেন ডেটা হিসাবে। তারপরে আমাদের বলা আছে টাইম 1 ঘন্টা, 1 আওয়ার ইকুয়াল টু, আমরা এটাকে কিন্তু 3600 সেকেন্ড লিখবো। 3600 সেকেন্ড, টাইমের মান 3600 সেকেন্ড চলে আসছে। এরপরে আমাদের বলছে কি পরিমাণ ইট তুলতে পারবে। পরিমাণটা কি দিয়ে নির্ণয় করব আমরা? ইটের ভর দিয়ে, কারণ আমাদের তো এখানে বলে নাই সংখ্যায়, আমাদের কত কেজি ইট তুলতে পারবে। তারপরে যদি আমাকে বলা থাকে যে একটা ইটের ভর 5 কেজি, তখন 5 দিয়ে ভাগ করলে, মোট ভরকে 5 দিয়ে ভাগ করলে কতটা ইট উঠবে, সেটা কি পরিমাণ বলছে যেহেতু, সেটাও সেহেতু এখানে ভর কি পরিমাণ, পরিমাণটা আমরা এখানে ভরেও বলতে পারি, এখানে ভরেই বলতে হবে আর কি। উই নো পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। এখন অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় কোনো বস্তুকে তোলার কৃত কাজের পরিমাণ হচ্ছে mgh। এটা আমরা থিওরির সময় এই ফর্মুলায় আলোচনা করেছি। তো এইখানে আমরা এখন যদি এই সূত্রে মান বসিয়ে দেই, যে আমাদের m ইকুয়াল টু তাহলে p ইন্টু টি ডিভাইডেড বাই পি ইন্টু টি ইন্টু জিএইচ। মানগুলো বসিয়ে দিচ্ছি আমি এখন। পির মান হচ্ছে 10,000 ইন্টু টি হচ্ছে 3600 ইন্টু 9 ডিভাইডেড বাই 9.8 ইন্টু এইচ এর মান কত ছিল? এইচ এর মান আমাদের বলছে ভূমি থেকে কত উচ্চতায় বলা ছিল, উচ্চতা অবশ্যই দেওয়া ছিল 20 মিটার। প্রথমে আমাদের দেওয়া ছিল আসলে এইচ এর মান হচ্ছে 20 মিটার। 20 মিটার ভূমি থেকে 20 মিটার উপরে তুলতে হবে। সো এখানে আমরা এইচ এর মান হচ্ছে 20। এইটা যদি বসিয়ে দেই তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি। আমাদের ক্যালকুলেটরে যদি আমরা মানটা বসিয়ে দেই, 10,000 ইন্টু 3600 ভাগ হলো 9.8 ইন্টু 20, এটা হচ্ছে আমাদের আসতেছে এম। অতএব এম ইকুয়াল টু, অনেকগুলো তো দেখা যায়, এম এর মান আসতেছে 18367.3.46 এত টি। তো আমরা যদি এইটাকে ইঞ্জিনিয়ারিং ফর্মুলায় লিখি, ইঞ্জিনিয়ারিং মোডে লিখি, তাহলে আমরা পাচ্ছি 1.8 ইন্টু 1.8 ইন্টু আমাদের মান আসতেছে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 টি। তাহলে এতটি ইট আমরা তুলতে পারবো 1 ঘন্টায় এই ক্রেনের সাহায্যে। তাহলে এখানেও দেখো আমাদের আসলে
পাওয়ারের যে সূত্র W/T, সেখানে আমরা mgh বসিয়ে দিলাম। mgh বসানোর পরে এখান থেকে m বের করার জন্য m এক সাইডে রেখে PT ডিভাইডেড বাই GH এই ফর্মুলায় মান বসিয়ে দিলে ইটের ভর পাওয়া গেল। এরপরে আমাদেরকে বলতেছে একটি পাম্প 4.9 মিনিটে কুয়া থেকে 10,000 লিটার পানি 6 মিটার গড় উচ্চতায় তুলতে পারে। মজার ব্যাপার হচ্ছে, যখন তোমাকে গড় উচ্চতা দেওয়া থাকবে তখন আর কোনো কিছু করতে হবে না, কিন্তু গড় উচ্চতা না দিয়ে যদি শুধু উচ্চতা বলতো তাহলে কিন্তু আবার লিকুইডের ক্ষেত্রে গড় উচ্চতা বা লিকুইডের মোট উচ্চতার অর্ধেকে যেতে হয়। তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে আমাদের যেহেতু গড় উচ্চতা দেওয়া আছে, এটা খুব সহজ। আমরা শুধুমাত্র এই লিকুইডের ক্ষেত্রে এই ক্ষমতা নির্ণয়ের জন্য mgh এর যে ফর্মুলা ইউজ করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এখানে আমাদের বলতেছে হচ্ছে টাইম দেওয়া আছে গিভেন ডেটায়। প্রথমেই যেটা দেওয়া আছে টাইম 4.9 ইন্টু 60 দিয়ে এটা সেকেন্ডে নিয়ে যাব আমরা। 4.9 ইন্টু 60 এটা হচ্ছে 294 সেকেন্ড। 294 সেকেন্ড, 10,000 লিটার পানি, তাহলে এম এর মান হচ্ছে 10,000 কেজি। সাইড নোট দিয়ে দিতে পারো যে আমরা জানি 1 লিটার পানির ভর 1 কেজি। সো এরপরে হচ্ছে এইচ, যেটা এটা গড় উচ্চতা হলে এইচ না, এটা এইচ বার, উপরে এইচ বার দিয়ে দিবা 6 মিটার। এই এইচ বারের মান, এইচ বার হচ্ছে 6 মিটার উপরে তুলতে হবে। পাম্পের ক্ষমতা 80% কার্যকর হলে, 80% হচ্ছে কার্যকর হচ্ছে, তাহলে ইফিসিয়েন্সি হচ্ছে 80%। 80%কে আমরা লিখতে পারি 0.8। আমাদেরকে ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে, পাম্পটির ক্ষমতা কত, পি কত। তো আমরা বলবো পি প্রাইম কতটুকু মানে কার্যকর ক্ষমতা পাচ্ছ। উই নো প্রাপ্ত কার্যকর ক্ষমতা, প্রাপ্ত কার্যকর ক্ষমতা, সেটাকে আমরা বলি হচ্ছে পি প্রাইম। পি প্রাইমের মান কত, mgh ডিভাইড এইচ বার, যদি লিকুইড যেহেতু mgh বার ডিভাইডেড বাই টি। তাহলে mgh বার m এর মান হচ্ছে 10,000 ইন্টু 9.8 ইন্টু টি এর মান ছিল হচ্ছে 294। আমি এটাকে একটু মুছে ফাইন করে লিখি। ফাইনালি আমাদের এইখানে পি প্রাইম ইকুয়াল টু হচ্ছে 10,000 ইন্টু 9.81 ইন্টু হচ্ছে 294 ডিভাইডেড বাই, এইচ বার তো এখানে 294 তো নিচে বসবে। mgh বারের মান হচ্ছে 20, এইচ বার হচ্ছে 20, আমাদের এইচ বার হচ্ছে 6, এইচ বার হচ্ছে 6 মিটার। আমাদেরকে বলা হয়েছে টি এর মান হচ্ছে 4 মিনিট, সেটাকে আমরা সেকেন্ডে নিয়েছি 294 সেকেন্ড। এটাকে ক্যালকুলেট করলে তোমরা পাবে হচ্ছে, আমরা এটাকে ক্যালকুলেট করি দেখি কত আসে। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 10,000 ইন্টু 9.81 ইন্টু 6, যদি এটাকে ভাগ দেওয়া হয় 294 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব 2,002.04, এটা দরকার নাই, 2,002 ওয়াট, মানে 2.002 কিলোওয়াট। তো 2 কিলোওয়াটের সমান প্রায়। তো পি প্রাইমের মান যেহেতু পেয়ে গেছি, আমরা পি প্রাইম পেয়েছি। এখন আমরা বলবো উই নো ইফিসিয়েন্সি হচ্ছে পি প্রাইম, মানে এইটুকু কিন্তু কার্যকর শক্তি আমি পেয়েছি, কারণ ফাইনালি আমাকে মোটরটা এতটুকু পানি তুলে দিছে, কিন্তু এই মোটরটা কি আসলে এইটুকু এনার্জিতে এইটুকু তুলছে? যতটুকু এনার্জি আমরা দেই পুরোটাই কি আসলে পাই? কিছুটা কম পাই। তাহলে ওই কতটুকু কম পেয়েছি সেইটা এখন হিসাব করব আমরা, মানে কতটুকু বেশি দিয়েছি, সরি। তো আমরা এইটুকু হচ্ছে ফাইনালি পাইছি, এইটুকু পাওয়ার জন্য কিন্তু আমাদের বেশি দিতে হয়েছে। সেই বেশিটা কত দিছি, সেইটা হচ্ছে পি, প্রদত্ত শক্তি। এটা হচ্ছে প্রাপ্ত
ক্ষমতা, আর আমরা প্রদত্ত ক্ষমতা হচ্ছে পি ইন্টু 100%। এইটাই তো ফর্মুলা ছিল। তাহলে এই পাশে আমরা 80% ইকুয়াল টু পি ডিভাইডেড বাই পি, পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%। তো এইটার থেকে আমরা ফাইনালি কিন্তু লিখতে পারি অতএব পি ইকুয়াল টু হচ্ছে পি ইকুয়াল টু, আমরা এই দুই পাশ থেকে পার্সেন্টেজ উঠাই দিলে এই পাশের 100 আর এই পাশে এটা হয়ে যাবে 0.8। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে পি প্রাইম ডিভাইডেড বাই 0.8। তাহলে এই 2002 যেটা, এটাকে যদি আমরা 0.8 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 2502 কিলো, মানে 2502 ওয়াট, 2502 ওয়াট। এটাই হচ্ছে আসলে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটাকে তোমাদের বইতে একবারে লেখা আছে 2.5 কিলো ওয়াট। এটাই আমাদের অ্যান্সার। তো আজকের পর্বে এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে বাকি গাণিতিক সমস্যাগুলো সহ, ওই যেই গাণিতিক সমস্যাটার প্রশ্নের সমস্যা ছিল, প্রশ্নটা ঠিক করে আমরা 20 নাম্বার সহ বাকি গাণিতিক সমস্যাগুলো নেক্সট পর্বে অবশ্যই এইভাবে ধারাবাহিকভাবে করিয়ে দিব। তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করবে, এবং তাদের সাথেও আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও শেয়ার করবে, এবং তোমরা ওয়েবসাইটের কোর্সগুলোকে ঘুরে দেখবে। এই কোর্সের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় কোর্সটি পারচেস করতে পারো বা কোর্সগুলো ঘুরে দেখতে পারো। এই আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। এছাড়াও যদি কোনো সমস্যা বা কোনো কিছুতে তোমাদের ডাউট তৈরি হয়, অবশ্যই আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদেরকে সেই সমস্যার সমাধান বা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।